আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ক্লাসে গতদিন যেখান থেকে শেষ করেছি মানে ভয়েসের বাকি অংশ পড়বো, ঠিক আছে? 35 নম্বর ক্লাস ছিল। আজকের ক্লাসটা টোটালি ফ্রি। যারা ক্লাসের নোটিশ পাও না বা ধারাবাহিক ক্লাসগুলো করতে চাও, কমেন্টে দেওয়া মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা এবং প্রতিটি ক্লাস তোমরা ধারাবাহিক পাবা। ওকে? আর যারা ক্লাসে আছো তারা বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করবা এবং রেগুলার ক্লাস করবা। ইউটিউবে 35 নাম্বার ক্লাস পর্যন্ত দেয়া আছে। মানে 35 নম্বর ক্লাস পর্যন্ত ইউটিউবে তোমরা পাবা। মাস্টার ইংলিশের 35 নম্বর ক্লাস পর্যন্ত তোমরা ইউটিউবে এখনই পেয়ে যাবা। 35টি ক্লাস দেয়া আছে। আজকে 36 নাম্বার ক্লাস। আমরা মাস্টার ইংলিশের 36 নাম্বার ক্লাস হ্যাঁ, এখন হবে। ঠিক আছে? তো তোমরা যারা এখন আমার সাথে যুক্ত আছো, তারা একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে। বা বন্ধুদেরকেও একটু মেনশন করবা এবং আ একটু কমেন্ট করে জানাবা যে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে? একটু জানাবা, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে? আমরা কারোর জন্য অপেক্ষায় থাকবো না। ওই সময় আমাদের নাই। আমরা যেখানে ছিলাম তারপর থেকে শুরু করি। ওকে? বি গোয়িং টু, বি গোয়িং টু এর ব্যবহার দেখো। বি গোয়িং টু ব্যবহারটা কি? বি গোয়িং টু মানে হচ্ছে অ্যাম গোয়িং টু, মানে বি ভার্ব আছে না? বি ভার্ব অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার। এই ৫টা ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। এই ৫টা ভার্বের পরে ভার্বের আইএনজি যদি থাকে তাহলে ঠিক আছে? দেখো সরি, এই ৫টা ভার্বের পরে হচ্ছে গোয়িং টু যদি থাকে, এই ৫টা ভার্বের পরে যদি গোয়িং টু থাকে, ধরো বি গোয়িং টু মানে অ্যাম গোয়িং টু হতে পারে, বি গোয়িং টু মানে ইজ গোয়িং টু হতে পারে, বি গোয়িং টু মানে আর গোয়িং টু হতে পারে, বি গোয়িং টু মানে হচ্ছে তোমার ওয়াজ গোয়িং টু হতে পারে, বি গোয়িং টু মিন্স ওয়্যার গোয়িং টু হতে পারে। তো এই গোয়িং টু এর কোনো পরিবর্তন হয় না। মানে গোয়িং টু যেখানে ছিল সেখানেই থাকবে। অতিরিক্ত কি আসবে? গোয়িং টু বি প্লাস ভি থ্রি বসে। আচ্ছা খেয়াল করো, অবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকল অ্যাক্টিভ ভয়েস, মানে টেন্সের গঠনটা কি? সাবজেক্ট থাকবে, বি ভার্ব, এই যে বি ভার্ব মধ্যে অ্যামিজারের যে কোনো একটা, এই ৮টার মধ্যে যে কোনো একটা, তারপরে গোয়িং টু থাকবে প্রেজেন্ট ফর্ম থাকার কথা, মানে প্রেজেন্ট ফর্ম মিন্স হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকার কথা আছে, তারপর অবজেক্ট। এইটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সের ভয়েস, মানে এটা অ্যাক্টিভ। এটার প্যাসিভটা হবে কিভাবে? এই যে অবজেক্টটা আমরা শুরুতে নিয়ে আসবো। ঠিক আছে? এটা ১ নম্বরে। ২ নম্বরে বি ভার্ব যেটা ছিল সেটা অবজেক্ট অনুযায়ী বসবে। মানে ওই অবজেক্টটা যে সাবজেক্ট করলাম না, এই অনুযায়ী বসবে, এইটা অনুযায়ী। এখানে যে বি ভার্বটা বসাবা, নতুন যে সাবজেক্টটা আনলা ওই অনুযায়ী। নেক্সট আসবে কি? গোয়িং টু আসবে। গোয়িং টুটা এখানে ফিক্সড। তারপরে আসবে একটা বি। এই বিটা হচ্ছে মুখস্থ। মানে এখানে যে বি আসবে, এই বিটাকে মুখস্থ নিয়ে আসতে হবে। এই বিটা বাই ডিফল্ট চলে আসবে। হ্যাঁ? মানে এটা মুখস্থ থাকবেই। এই ধরনের ভয়েস করতে গেলে, গোয়িং টু যুক্ত ভয়েস করতে গেলেই আসবে। আর ভয়েসের নিয়ম অনুযায়ী যে ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা ছিল, সেই প্রেজেন্ট ফর্মের ভি3 করতে হবে। ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা ছিল, ভয়েসের নিয়ম অনুযায়ী সেই প্রেজেন্ট ফর্মটার কি করতে হবে? ভি3 করতে হবে। ঠিক আছে? তাহলে ভি3 করলা, আর তারপরে কি? যে সাবজেক্টের আগে বাই একটা প্রিপোজিশন বসাতে হয়। কোন ভার্বের পরে কি বসাতে হয় এটা পড়িয়েছিলাম। তো আশা করছি যে হাফসা, ওয়ালাইকুম আসসালাম। কোন ভার্বের সাথে কি পড়িয়েছিলাম, আশা করছি যে ওইটা তোমাদের খুব ভালোভাবে মনে আছে। যে কোন ভার্বের সাথে কি বসে এটা পড়িয়েছিলাম, তোমাদের মনে থাকার কথা। ঠিক আছে? এখন আমরা 61 সলভ করি, তাহলে রুলসটা আমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো 61 আমরা সলভ করি। প্রথমে 61 এ কি করতে হবে? প্রথমে যে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, নিউ শপ। হি ইজ গোয়িং টু ওপেন এ নিউ শপ। খেয়াল করো, আমরা কি করব? প্রথমে অবজেক্টটাকে সামনে নিয়ে আসব। তাহলে এ শপ যেখানে আছে সেগুলো হবে তোমার উত্তর হতে পারে। তাহলে দেখো এ শপ আছে, এ শপ আছে, এখানেও এ শপ আছে। তারপরে দেখো এখানে বি ভার্ব আছে, এখানে বি ভার্ব আছে, এখানে বি ভার্ব আছে, বাট এইখানে শ্যাল মডাল ভার্ব। তাহলে বি সি নাম্বারটা আর এ নাম্বারটা, এই দুইটা প্রথমত উত্তর হবে না। আর দুইটা কি থাকলো? বি এবং ডি। বি নাম্বারটা কি? এ শপ ইজ বিং গন ওপেনড বাই হিম। এখন খেয়াল করো, এখানে ছিল কি প্রশ্নে? হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। আমাদের নিয়ম অনুযায়ী খেয়াল করব, আমাদের নিয়ম অনুযায়ী এই যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসে, তাহলে এ শপ আসলো, একটা শপ মানে সিঙ্গুলার সাবজেক্ট। এই কারণে বি ভার্বের ৮টার মধ্যেই কোনো একটা উত্তর হবে। ৮টার মধ্যে তোমাদেরকে আরো সহজ করে দেই, যখন অ্যামিজারের ৩টা দেখবা, তোমরা মনে করবা যে অ্যামিজারের ৩টার মধ্যে যে কোনো একটা বসবে। বুঝছো কি?
মানে বি ভার্ব বসাতে বলছে তো। তো অ্যামিজারের যে কোনো তিনটার একটা বসবে। অ্যামিজার যদি প্রশ্নে তুমি পাও, থিঙ্ক করবা যে তিনটার একটাই বসবে, যে কোনো একটা অ্যামিজার। এখন কখন কোনটা? যদি সাবজেক্ট আই হয় তাহলে বসবে অ্যাম, যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে বসবে আর, বাকি সব সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ইজ বসবে। তাহলে আমরা এইখানে কি খেয়াল করব? এ সব আছে, রাইট? তাহলে এখানে ইজ কেন বসছে? কারণ এ সব মানে একটা সব, এটা সিঙ্গুলার সাবজেক্ট। তারপরে কি হবে? এখন খেয়াল করো, ভয়েসের নিয়ম অনুযায়ী কি কোথাও বিং বসাইতে বলছে? কোথাও কি বিং বসাইতে বলছে? কোথাও বলে নাই। তাহলে বিং বসানোটা হবে না। মানে গোয়িং টু অপরিবর্তিত থাকবে। ভয়েস অ্যাক্টিভেও যে গোয়িং টু ছিল, পেসিভে সেই গোয়িং টু জায়গায় থাকবে। মানে গোয়িং টু নো চেঞ্জ। তারপরে অতিরিক্ত একটা বি নিয়ে আসতে হবে। এই যে বিটা, সেটা টু এর পরে বি। তারপরে ভার্বের ভি থ্রি ওপেন্ড করছে, ওপেন্ড ভার্বের ভি থ্রি। তারপরে আসছে বাই। তারপরে তোমার যেই মূল সাবজেক্ট কোনটা ছিল? হি ছিল না? হি এর অবজেক্টিভ ফর্ম হি হয়েছে, হিম হয়েছে। তাহলে ব্যাপারটা আবার দেখো, আমরা আবার এই ব্যাপার পরের একটা ভয়েস করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবো। আমরা আরেকটা ভয়েস করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। 62 দেখো, দ্য হোম অফিস ইজ গোয়িং টু রিনিউ মাই পাসপোর্ট। খেয়াল করো, হোম অফিস ইজ গোয়িং টু রিনিউ মাই পাসপোর্ট। এইখানে আমরা খেয়াল করব, আমাদের মূল কথা হচ্ছে যে গোয়িং টু আছে, বি ভার্ব মানে অ্যামিজার ওয়াজার, তারপরে গোয়িং টু যদি থাকে তাহলে তার ভয়েসটা এরকম হবে, গোয়িং টু এর তারপরে ভার্ব বেস ফর্ম। তোমরা মাই পাসপোর্ট আগে নিবা, নিলা মাই পাসপোর্ট, মাই পাসপোর্ট, মাই পাসপোর্ট, মাই পাসপোর্ট, মাই পাসপোর্ট, সবগুলোতে পাঁচটাতেই একই ব্যাপার আছে। এখন কথা হচ্ছে উত্তর কি হবে? যেহেতু ইজ আছে তাহলে অ্যামিজারের যে কোনো একটা বসবে উত্তরে। ঠিক আছে, এখন অ্যামিজারের কোনটা? এক নম্বরে নাই। আচ্ছা বাকি বাকি আবার দেখো ডি নাম্বারে কিন্তু নাই। ডি নাম্বারেও, ডি নাম্বার যদি খেয়াল করি আমরা, ডি নাম্বারেও কিন্তু, ডি নাম্বারেও অ্যামিজারে কিচ্ছু নাই। তাহলে বাকিগুলো আছে। বাট তারপরে কি এখানে ইজ গোয়িং টু, গোয়িং টু যে আছে, গোয়িং টু ভাই ডেফিনেটলি গোয়িং টু থাকবে। কোথায় কোথায় নাই? বি এ নাই, সি এ নাই, তাহলে আছে কোথায়? ই এ আছে। তারপরে ক্রাইটেরিয়া ফিল আপ করো, গোয়িং টু ওই পর্যন্ত থাকলো। তারপরে ক্রাইটেরিয়া কি? গোয়িং টু। আমরা কি কি করলাম খেয়াল করো, আমি টেকনিক গুলো আমার তোমাদেরকে বোঝাই। প্রথমে কি অবজেক্টটা শুরুতে নিয়ে আসলাম, ঠিক আছে? অবজেক্টটা প্রথমে শুরুতে নিয়ে আসলাম, অবজেক্টটা শুরুতে আসলো, ঠিক আছে? আমি এটা হিজিবিজি যদি হয়ে যায়, দেখো আমরা খুব মানে খুবই ক্লিয়ার ভাবে এটা বুঝবো। দেখো খুবই সহজ হবে, জাস্ট এই রুলসটা বুঝলে এখানে আর কিচ্ছু করার নাই। অবজেক্টটা শুরুতে নিয়ে আসলাম, মানে মাই পাসপোর্টটাকে শুরুতে নিয়ে আসছি। তো সবগুলোতে আছে যেহেতু কোনো একটা ধরে নিয়েছি। এখন মাই পাসপোর্ট যেহেতু সিঙ্গুলার নাম্বার, আমার পাসপোর্ট একটা মাত্র পাসপোর্ট, যেহেতু সিঙ্গুলার এই কারণে অ্যামিজারের যে কোনো একটা হবে। এখন অ্যামিজারই যে হবে আমি এইটা কিভাবে বুঝছি? এইখানে যে মাই পাসপোর্টের পরে অ্যামিজারই হবে, এটা আমি বুঝছি কিভাবে? কারণ মনে রাখবা যে যদি মানে অপশনে দেয়া থাক, মানে মূল সেন্টেন্সে অ্যামিজারের যে কোনো একটা থাকে, তাহলে তুমি যে কাজটা করবা ওই তিনটার একটা বসাবা। এখন নিয়ম কি শিখালাম? সাবজেক্ট যদি আই হয় তাহলে অ্যাম, আর যত প্লুরাল সাবজেক্ট আছে এবং ইউ আছে সেগুলোর সাথে বসবে আর, অন্যথায় হচ্ছে ইজ। তো এইখানে তো এগুলোর মানে আইউ সাবজেক্ট নাই, কোনো প্লুরাল সাবজেক্টও নাই। মাই পাসপোর্ট মানে আমার পাসপোর্ট, তো আমার পাসপোর্টটা ডেফিনেটলি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ইজ। তাহলে মাই পাসপোর্ট ইজ, তারপরে গোয়িং টু, এটা বাই ডিফল্ট থাকবেই, এটা কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, মানুষ যেমন জন্মগতভাবে যে ফিক্সড কোনো কিছু পায়, সেরকম যে একটা মানুষের কান থাকবে, হাত থাকবে, নাক থাকবে, এটা থাকবেই, এটা মানুষ হিসাবে থাকে যদি। তো এই এখানেও সেম, গোয়িং টুটা থেকেই যাবে, তাহলে গোয়িং টু আছে। এখন তারপরে কি বসবে? উত্তরে একটা বি বসবে, মানে একটা বি, অতিরিক্ত গোয়িং টু এর পরে একটা বি বসবে। বসার পরে ভার্বের রিনিউ, ভার্বের ভিতরে রিনিউড হবে, তারপরে একটা বাই বসবে, আর এই সাবজেক্টিভ ফর্মটা অবজেক্টের জায়গায় আসবে, দা হোম অফিস লাস্টে এসে যাবে। এখন বেসিক্যালি এখানে পার্থক্য জায়গাটা কি? বেসিক্যালি এখানে পার্থক্য জায়গাটা কি? যদি আমরা খেয়াল করি এখানে পার্থক্য জায়গাটা এইটাই যে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যায়, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসে। এই তো একটা একটা ভয়েসে আমরা কি কি মানে মূলত কি কি দেখতে পারি? দেখো মূলত কি কি চেঞ্জ হয়েছে, মূলত কি কি চেঞ্জ হয়েছে আমরা যদি একটু খুঁজি। ফার্স্টলি চেঞ্জ হয়েছে কি? সাবজেক্টটা চেঞ্জ হয়েছে, এইখানে আসছে সাবজেক্টটা। তারপরে কি হয়েছে? অবজেক্টটা চেঞ্জ হয়ে শুরুতে আসছে। বি ভার্ব যেখানে ছিল বি ভার্ব সেখানেই ছিল। জাস্ট একটু খেয়াল করতে হবে যে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা খেয়াল করতে হবে। তারপরে এখানেও গোয়িং টু ছিল, এখানেও গোয়িং টু ছিল, অতিরিক্ত এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ভি থ্রি বানাইছে, আর এক্সট্রা হচ্ছে গোয়িং টু এবং ভি থ্রির মধ্যবর্তী জায়গায় একটা বি নিয়ে আসছে। আর প্রিপোজিশন তো ভয়েস করতে গেলে নিয়ে আসতে হবে, সেটা নিয়ে এসেছে সাবজেক্টটা অবজেক্টের জায়গায়। ভেরি নর্মাল, খুবই ইজি।
জাস্ট একটু মনে রাখতে হবে। দেখো এই পড়াশোনাগুলো খুবই সহজ। কিন্তু পড়াশোনার সাথে একটা চর্চার বিষয় খুব জরুরি থাকে। ধরো আমি যদি মানে ২ বছর পড়াশোনা না করি, আমি খুব সহজ টার্ম গুলো ভুলে যাবো। এটা শুধু আমার ক্ষেত্রে না, পৃথিবীর যেকোনো মানুষের ক্ষেত্রেই তাই ঘটতে পারে। যদি সে পড়াশোনা না করে সে ডেফিনিটলি ভুলে যাবে। কারণ পড়াশোনা মানেই হচ্ছে চর্চা। তো তোমরা যদি এই বিষয়গুলো চর্চা না করো তোমরা ভুলে যাবা। খুবই সহজ একটা মানে কথা। পড়াশোনা না করলে তোমরা ভুলে যাবা। তুমি যাই হও না কেন। দেখো আমরা পরবর্তীতে দেখো অ্যাক্টিভ ভয়েসে যদি am to, is to, are to, have to, has to থাকে, প্যাসিভ ভয়েসে am to, is to, are to, have to, has to এর পরে be বসবা, তারপর be এর পরে মূল ভার্বের past participle। ব্যাপারটা কিছুই না, জাস্ট খেয়াল করো। আমরা একটা ভয়েস করি সরাসরি, রুলস আমি দেখাই দিতেছি। এটা অ্যাক্টিভ ভয়েসের রুলস। মানে প্রথমে সাবজেক্ট থাকার কথা ছিল, সাবজেক্ট আছে, তারপরে am to, are to, have to, has to এর মধ্যে have to আছে, যেকোনো একটা থাকতে পারে। তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে do, তারপরে অবজেক্ট আছে। যেটা করতে হবে, অবজেক্টটাকে সবার শুরুতে নিয়ে আসো। আসলাম, আসার পরে কি হলো, তাহলে অবজেক্টটাকে সবার শুরুতে নিয়ে আসলে কি, এখানে ইট শেষে আছে তাহলে ইটটা শুরুতে আসবে, ইটের পরে কি আসবে, সিঙ্গুলার আসবে একটা, তাহলে ইট হ্যাজ, ঠিক আছে, ইট হ্যাজ সিঙ্গুলার। কারণ হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভ ভার্বের, যদি বলে যে হ্যাভ ভার্ব ব্যবহার করো তাহলে দুইটা বিষয় চিন্তা করবা, হ্যাভ হ্যাজ এবং হ্যাড। এখন মনে রাখবা যদি তিনটা বিষয়, তাহলে যদি বলে প্রেজেন্টে তাহলে হ্যাভ হ্যাজ ব্যবহার করবা, আর যদি বলে মানে পাস্টে তাহলে হ্যাড ব্যবহার করবা। যেহেতু এখানে হ্যাভ আছে তাহলে এখানে হ্যাভ হ্যাজ এর মধ্যে যেকোনো একটা বসবে। তাহলে ইট হ্যাজ, এখন টু মুখস্থ, এখানে টু এর জায়গায় বসবে, অতিরিক্ত আসবে একটা বি নিয়ে আসবে, একটা বি নিয়ে আসতে হবে, ইট হ্যাজ টু বি, তারপরে ভার্ব ভি3, তারপরে তাহলে ডু ভার্ব ভি3 হচ্ছে ডান, তারপরে একটা বাই নিয়ে আসবা, তারপরে আয়ের অবজেক্ট মি বসাবা, ইট হ্যাজ টু বি ডান বাই মি। এখন এইটা কেমনে সহজে বুঝবা, এইখানে রুলসটা একটু পড়ো। এই যে উপরের যে রুলসটা আছে, সাবজেক্ট am to, as to, is to, are to, have to, has to, প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস। এটা প্যাসিভ করার বিষয়টা কি, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসে, am to, যেটা ছিল সেটাই বসবে, বসানোর পরে বি ভার্ব আসবে, তারপরে ভি3 আসবে, তারপরে বাই আসবে, তারপরে সাবজেক্ট। ঠিক আছে, বিষয়টা খুবই সিম্পল ব্যাপার। ঠিক আছে, আশা করছি যে মনে থাকবে তোমাদের। আমরা পরবর্তী রুলসে চলে যাব। পরবর্তী রুলসে একই ব্যাপার, যদি মডাল ভার্বের ভয়েস থাকে, যে সাবজেক্ট আছে, মডালস আছে, মানে মাস্ট, শুড, কুড, অট টু, তারপরে হ্যাভ, তারপরে ভি3, তারপরে অবজেক্ট। এখন এইটার ভয়েস কিভাবে করে, অবজেক্টটা শুরুতে নিয়ে আসতে হবে, তারপরে মডালটা মডালের জায়গায় থাকবে, তারপরে একটা হ্যাভ নিয়ে আসতে হবে, অতিরিক্ত নিয়ে আসতে হবে, কারণ এইখানে সরি হ্যাভ এখানে ছিল, সেই হ্যাভটা এখানে বসাতে হবে, অতিরিক্ত একটা বিন নিয়ে আসতে হবে ভয়েস করতে, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা এখানে। তাহলে একটা ভয়েস করি আমরা, এ চাইল্ড কুড নট হ্যাভ ডান দিস মিসচিফ। তখন দিস মিসচিফটা দেখো, দিস মিসচিফটাকে আমরা শুরুতে নিয়ে আসব, তাহলে দি মিসচিফ শুরুতে সবগুলোতে দেয়া আছে, তারপরে কুড নট ছিল, আমরা সেম ভাবে কুড নট বসাবো, কুড নট, এখানে হয় নাই কিছু, কুড নট নাই, তাহলে নাই, যেহেতু নাই তাহলে ডি নাম্বার অপশনটা ভুল হয়ে গেছে। এখন আমরা বাকি তিনটা অপশন নিয়ে চিন্তা করব। তারপরে বলছে কি হ্যাভ বসাতে হবে। এখন কোথায় হ্যাভ আছে, আমরা হ্যাভ কোথায় কোথায় পাইছি খেয়াল করি, এ নাম্বারে হ্যাভ পাইছি এইখানে, তারপরে সি নাম্বারে হ্যাভ পাইছি, তাহলে এই দুইটা হলো বি নাম্বার অপশনটা, আর আমরা নিলাম না, বি নাম্বারটা টোটালি কেটে দিলাম। আমাদের অপশন থাকলো আর দুইটা, দিস মিসচিফ কুড নট হ্যাভ, ঠিক আছে। তারপরে নিয়ম অনুযায়ী কি আসবে, একটা হ্যাভ এর পরে বিন। আমি একটা বিষয় তোমাদেরকে সবসময় বলি যে হ্যাভ ভার্বের পরে সবসময় ভি3 আসে, বি ভার্বের ভি3 হচ্ছে বিন। তাহলে যেহেতু সি নাম্বারে বিন নাই, তাহলে সি নাম্বারটা টোটালি ভুল। তাহলে বিন পাইলাম আমরা এ, তারপরে কি ভি3, এখানে ডু ভার্ব ডান ভার্ব ছিল, এই ডান ডান ভি3 ছিল, ভি3 এখানে বসাইতেছি, তারপরে একটা অতিরিক্ত বাই আসবে, সাবজেক্টটা অবজেক্টের জায়গায়, বাই এ চাইল্ড। ভেরি সিম্পল, ভেরি ইজি, খুবই সহজ। আশা করছি যে কনসেপ্টটা তোমাদের কাছে খুবই বেশি ক্লিয়ার। আমরা আমরা পরবর্তী নিয়মটা খেয়াল করব। পরবর্তী নিয়মটা খেয়াল করব যে ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস আসলে কিভাবে করা হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি এটা আগে বোঝো তোমরা। ইম্পারেটিভ সেন্টেন্স যে ব্যাপারটা আছে সেটা একটু বোঝার চেষ্টা করবা। ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কিভাবে হয়। ইম্পারেটিভ সেন্টেন্স বেসিক্যালি ভার্ব দিয়ে শুরু হয়। বলি না আমি যে ডু ইট বলি না, এরকম যে ডু ইট, ইট দ্য কেক, এই যে বলছে যে কিপ ইউর ওয়ার্ড, এই যে অবে ইউর টিচার, অবে ইউর প্যারেন্টস, এই যে দেখো খেয়াল করো, অবে ইউর প্যারেন্টস, তারপরে বলছে যে হচ্ছে তোমার ডু দ্য ওয়ার্ক বা ডু ইট,
এইগুলো হচ্ছে কি ভার্ব দিয়ে শুরু হয়েছে না ভাই? এই যে ডু দিয়ে ইট দিয়ে ভার্ব দিয়ে শুরু হয়েছে না? কিপ অবে ভার্ব দিয়ে শুরু হয়েছে না ভাই? যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে খেয়াল করো, তাহলে মূল ভার্ব দ্বারা শুরু হলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিবর্তন করার নিয়মটা কি? এখন এখন কথা হচ্ছে তোমাদেরকে দুইটা বিষয় বুঝতে হবে। ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স করার আগে ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? যেটা ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে? সেই ভয়েসটা করার নিয়ম এখন আমি তোমাদেরকে পড়াবো। খেয়াল করো, এখানে যেটা বলছে যে এই যে ভার্ব দিয়ে শুরু হয়েছে ডু ইট, ভার্ব দিয়ে শুরু হয়েছে না? এই ভয়েসটা আমরা কিভাবে করব? ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা বুঝবো কিভাবে? যে প্রথমে একটা ভার্বের ভি1 থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এখন ভার্বটা দিয়ে যে শুরু হবে, সেই ভার্বটার একবারে প্রেজেন্ট ফর্ম বসবে, সেটার সাথে এস বাই ফ্রেশ প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্মটা বসবে এখানে। তো এটার ভয়েসটা কিভাবে করব? মনে রাখবা, ইম্পারেটিভের ভয়েস করতে গেলে বাই ডিফল্ট একটা লেট নিয়ে আসতে হয়। তাহলে এই কারণে একটা লেট নিয়ে আসছে মুখস্থ। নিয়ে আসার পরে অবজেক্ট ছিল, যে অবজেক্ট এখানে কি ছিল? ইট বা দা ওয়ার্ক, যে কোনো একটা অবজেক্ট। তুমি ধরো ইট নিলা, নিলা। যদি দা ওয়ার্ক নিতে চাও তাও নিলা। তাহলে লেট ইট বা দা ওয়ার্ক নিলাম। তারপরে একটা বি ভার্ব নিয়ে আসতে হবে। সেই বি ভার্বটা বি মানে এই বিটা একটা মুখস্থ নিয়ে আসতে হবে। এই ধরনের ভয়েস গুলো করতে গেলে বি মুখস্থ। এখন এগুলো কিভাবে মনে থাকবে? এগুলো যত বেশি প্র্যাকটিস করবো আমরা তত বেশি মনে থাকবে। এর বাইরে এগুলো কোনোভাবেই মনে রাখা যাবে না। যে মনে কিভাবে থাকবে? প্র্যাকটিস করব আমরা। প্র্যাকটিস ছাড়া এগুলো কখনো মনে থাকবে না। তুমি যাই বলো না কেন, এটা মনে তুমি রাখতে পারবে না। প্র্যাকটিস, আইদার প্র্যাকটিস অর প্র্যাকটিস, প্র্যাকটিস মোর এন্ড মোর প্র্যাকটিস। এখানে কোনো কথা থাকে না। তাহলে একটা লেট আসবে মুখস্থ, তারপরে ওই ওই যে অ্যাক্টিভ সেন্সের তোমার একটা অবজেক্ট নিয়ে আসতে হবে, ইট বা দা ওয়ার্ক নিয়ে আসছে, তারপর একটা বি নিয়ে আসতে হবে, এসেছে, তারপরে ভি3 হবে, বি ডান। আশা করছি যে বুঝতে পারছো। এটা আরো একভাবে দেখো, আরো একটা ভয়েস আছে, সেটা করো। এখানেও ইট দা কেক আছে। আমরা প্রথমে মুখস্থ একটা লেট নিয়ে আসতেছি, মানে লেট একটা নিয়ে আসতে হবে, এই কারণে একটা লেট মুখস্থ নিয়ে আসলাম। তারপরে দা কেকের জায়গায় দা কেক রাখলাম, কারণ এই যে অবজেক্ট ছিল দা কেক, মানে নিয়ম অনুযায়ী লেট থাকবে, অবজেক্ট থাকবে, তারপরে একটা বি থাকবে, আছে। তারপরে ভি3, এই যে দেখো ইটের ভি3 হচ্ছে ইটেন, কেকটা খাওয়া হোক। মানে ইম্পারেটিভের বাংলা ব্যাপারগুলো হচ্ছে কি, তুমি কাউকে নির্দিষ্ট করে বললা না। ঠিক আছে? এই যে তোমার এই যে কাজ কাজ করো, এখন কাকে বললো? এটা করো বা কাজটা করো। অবে ইউর টিচার, শিক্ষককে সম্মান করো। এখন কে করবে সেটা কিন্তু তুমি বলো নাই, কাউকে একটা উপদেশ দিছো বেসিক্যালি। এরকম কনসেপ্টটাই আসলে ইম্পারেটিভ সেন্টেন্সের মূল বিষয়। আশা করছি যে ব্যাপারটা ক্লিয়ার, তুমি বুঝতে পারছো। আমরা আমরা খেয়াল করব যে ইম্পারেটিভ সেন্টেন্সের এটা একটা ভয়েস। এখন কথা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা নৈতিক বা বাস্তবিক অপরিহার্য উপদেশ বোঝায়, সেক্ষেত্রে লেট না বসে শুড বি ব্যবহার করতে হয়। এটা আসলে ব্যাপারটা কি, যে কিপ ইউর ওয়ার্ড, যে কিপ ইউর ওয়ার্ড, এখন যে মানে তোমার সংযত হও বা কম কথা বলো, এইরকম ব্যাপারটা। যে অবে ইওর টিচার, তোমার শিক্ষককে সম্মান করো। তো এইখানে এটা তোমাকে কি বলছে, যে নৈতিক বা বাস্তবিক অপরিহার্য। যে বাস্তবিক দেখো, শিক্ষককে সম্মান করা কি এটা নৈতিক এবং বাস্তবিক ভাবে আমাদের সমাজে গুরুত্বপূর্ণ না? দ্যাটস ওয়াই এইটা এইভাবে ভয়েস করতে হবে। ইওর টিচার, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট ইওর, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, ইওর টিচারকে নিয়ে আসলাম। মুখস্থ একটা কি নিয়ে আসতে হবে? শুড বি। ইওর টিচার শুড বি আসলো, তারপর একটা ভি3 ব্যবহার করতে হবে, অবেইট। ঠিক আছে? এই যে অবে ভার্বের ভি3, ইওর টিচার শুড বি অবেইট। আশা করছি বুঝতে পারছো। এখন দেখো 72, শাট দ্য ডোর অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্সের জায়গায় থাকবে, কোনো কিছু করতে হবে না। জাস্ট এখানে খেয়াল করো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে এটা অপরিহার্য না। শাট দ্য ডোর অপরিহার্য বিষয়টা না। তাহলে এখানে কি করতে হবে? একটা লেট নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম, লেট নিয়ে আসার পরে দ্য ডোরকে নিয়ে আসতে হবে। দ্য ডোর, লেট দ্য ডোর, তারপর একটা মুখস্থ বি নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম, তারপরে শার্টের ভি3 শার্ট, লেট দ্য ডোর বি শার্ট, আর অ্যাট ওয়ান্সের জায়গায় অ্যাট ওয়ান্স থাকবে। আশা করছি যে কনসেপ্টটা ভেরি ক্লিয়ার। আমরা পরবর্তীতে চলে যাব, তারপরে চলে যাব যে বিষয়টায় লেটের আরেকটা নিয়ম আছে। দেখো আমরা সেই নিয়মটা খেয়াল করব। লেটের যে আলাদা আরেকটা নিয়ম আছে সেটা খেয়াল করি। লেটের আলাদা নিয়ম। আচ্ছা, যারা ফেসবুকে ক্লাসটা দেখতেছো, ক্লাসগুলো মানে তোমাদের এইভাবে একটা দুইটা করে ক্লাস হতে হতে ক্লাস প্রায় 35 নাম্বার, আজকে 36, আজকে 36 নাম্বার ক্লাস হচ্ছে। ঠিক আছে? এই যে একটা ক্লাস, দুইটা ক্লাস, এভাবে চলতে 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 36টা ক্লাস হয়ে গেছে। অলরেডি 35টা ক্লাস ইউটিউবে দেয়া আছে। প্রতিটা ক্লাস তোমরা যে কমেন্টে দেখো লিংক দেয়া আছে, সেখান থেকে পাবা। হ্যাঁ? এর বাইরে হচ্ছে আমরা মানে যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছে, মানে সহজ কথা হচ্ছে, আমাদের কাছে পেইড ব্যাচে যারা ভর্তিকৃত স্টুডেন্ট, তাদেরও ক্লাস নিচ্ছি। তাদের ক্লাস নিচ্ছি। তোমরা চাইলে নতুন ব্যাচে ভর্তি হতে পারো। এখন রানিং ক্লাস হচ্ছে, আপাতত 10 দিনের জন্য বন্ধ থাকবে। এই পুরো মাস্টার বইটার A to Z গ্রামার পার্ট
তোমরা পেইড কোর্সে পাবা। 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা সেখানে ফ্রি। মাস্টার ইংলিশের সব এমসিকিউ ও গ্রামার তোমরা সেখানে পাবা। জুমের লাইভ ক্লাস এবং ফেসবুক লাইভ ক্লাস এবং ক্লাস মিস গেলে রেকর্ডেড ক্লাসও পাবা। বিশেষ আকর্ষণের ব্যাপার যেটা যে জুমে ক্লাসগুলোতে কথা বলতে পারবা তোমরা। আর মোট ক্লাস বইটা শেষ হতে যত ক্লাস লাগে পাবা। এককালীন 510 টাকা দিলে তোমার যতদিন যারা চাকরি পাও নাই, চাকরি না পাওয়া পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা। আর একটা বিষয়, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, যতদিন তুমি চান্স পাও নাই তুমি ক্লাস করতে পারবা। ঠিক আছে, মানে তোমার জীবনে যতদিন তোমার দরকার হবে, জাস্ট একটা স্টেজ, যে স্টেজের জন্য কোর্সটা কিনবে সেই স্টেজ পর্যন্ত। 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা টোটালি ফ্রি। ভর্তি হতে 01707044501 এই নম্বরে তোমরা যোগাযোগ করবা। ঠিক আছে, আমরা ক্লাসের জায়গাতে চলে যাই। ক্লাস যেখানে ছিল সেখানেই আমরা চলে যাব। যারা ইউটিউবে দেখবা তারা হচ্ছে নাম্বারে ফোন দিবা সরাসরি 01707442501। ইউটিউবে কমেন্ট করে ভর্তি হইতে চাই বলে লাভ নাই, ওইখানে সুযোগ হয় না। ঠিক আছে, তোমরা জাস্ট সরাসরি কল দিয়ে দিবা। ডু নট দ্বারা শুরু হলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে পরিবর্তন করার নিয়ম কি? ডু নটের জায়গায় এটা কিচ্ছু না, আগেরটা যেভাবে করছি একইভাবে, জাস্ট লেট নট আর অবজেক্ট। খেয়াল করো, আমরা একটা ভয়েস করি ডু নট ডু ইট, ভয়েসটা কিভাবে করছে, লেট নট, দেখো দেখো লেট, এখন খেয়াল করো বলছে যে লেট নট অবজেক্ট ভি প্লাস ভি3, এটা এখানে খেয়াল করবা লেট নট অবজেক্ট, অবজেক্টটা ব্যক্তিবাচক আছে না বস্তুবাচক, সরি এটা প্রোনাউনের অবজেক্ট আছে নাকি নাউনের অবজেক্ট আছে? যদি নাউনের অবজেক্ট হয় তাহলে লেটের পরেই ঠিক নট বসাবা। যদি কি হয় নাউনের অবজেক্ট হয়, ছেলেমেয়েরা বোঝো ব্যাপারটা, যদি নাউনের অবজেক্ট হয় তাহলে ঠিক খেয়াল করো, নাউন ধরো লেট, এখানে খেয়াল করো তো ডু নট ডু ইট, ইটটা কি নাউন? না, ইটটা হচ্ছে প্রোনাউন। তাহলে কি বসাবো আমরা? লেট প্রথমে বসাবো, তারপরে ইট বসাবো। মানে ব্যাপারটা হচ্ছে যে লেট, নিয়মটা এরকম, লেটের পরে নট অবজেক্ট বি ভি3, এটা একটা নিয়ম। এটার আরো একটা নিয়ম আছে। আরেকটা নিয়ম কি? আরেকটা নিয়ম হচ্ছে এই রকম, লেটের জায়গায় বসাবো। এখন কথা হচ্ছে যদি তুমি নাউন বসাও লেটের পরে, মানে অবজেক্ট যে ছিল, এখানে দেখো এইখানে অবজেক্ট ছিল দা পুয়ার, এখন দা পুয়ারটা তো হচ্ছে নাউন ফ্রেজের অবজেক্ট। যদি নাউন ফ্রেজের অবজেক্ট বসাও তাহলে ব্যাপারটা লেটের পরেই নট বসবে, তারপরে সেই নাউন ফ্রেজটা বসবে, লেট নট দা পুয়ার। এখন তুমি এইভাবে বসবে। এখন কথা হইতেছে এইখানে তো ইটটা অবজেক্ট, বাট এই ইটটা তো ভাই নাউন না, এইটা হইতেছে প্রোনাউন। এখন প্রোনাউনের অবজেক্ট যদি আমি নেই, প্রথমে লেট বসাবো, বসানোর পরে আমি যে কাজটা করব, নটটা তার পরে বসাবো না, না বসায় হচ্ছে আগে প্রোনাউনটা বসাবো, তারপরে নটটা বসাবো, তারপরে বি বসাবো, তারপরে ভি3 বসাবো। আমি যদি রুলস দুইটা খুব মানে প্রিসাইজলি লিখে দেই, খুব সংক্ষিপ্তভাবে লিখে দেই, তাহলে ব্যাপারটা এই আসতেছে যে যে এই আসতেছে, আমি যদি রুলস দুইটা তোমাদেরকে লিখে দেই, এখানে একটু খেয়াল করো, আমি রুলস দুইটা লিখে দেব। ধরো লেট, লেটের পরে প্রোনাউন অবজেক্ট, যদি তুমি প্রোনাউন অবজেক্ট বসাও, প্রোনাউন অবজেক্ট বসাও, লেটের পরে প্রোনাউন অবজেক্ট বসালে দেখো খেয়াল করো, কিন্তু লেটের পরে প্রোনাউন, রুলসটা খেয়াল করো, লেটের পরে যদি তুমি প্রোনাউন অবজেক্ট বসাও, লেটের পরে প্রোনাউন অবজেক্ট বসাও, তারপরে নট বসিয়েছে, তাহলে এইখানে লেটের পরে যদি তুমি প্রোনাউন অবজেক্ট বসাও, তারপরে নট বসাবা, তারপরে বি বসাবা, তারপরে ভি3 বসাবা। এটা রুলস নাম্বার 1। রুলস নাম্বার 2 হচ্ছে লেট বসালা, ঠিক আছে, সেখান পর্যন্ত লেটের পরে তুমি প্রোনাউন অবজেক্ট না বসে যদি নাউন অবজেক্ট বসাও, নাউন অবজেক্ট বসাও, তাহলে তারপরে হচ্ছে, সরি, লেটের পরে যদি নাউন অবজেক্ট বসাও তাহলে নট বসাইতে হবে, মানে লেট নট তারপরে হচ্ছে নাউন অবজেক্ট, তারপরে হচ্ছে বি বসাবা, তারপরে ভি3 বসাবা। তাহলে ব্যাপারটা ভেরি ক্লিয়ার। যদি আমরা ইম্পারেটিভের নট যুক্ত ভয়েস করি তাহলে যে কাজটা করব, প্রথমে লেট তো মাস্ট বি বসাতে হবে, প্রোনাউন অবজেক্ট যদি থাকে তাহলে লেটের পরেই প্রোনাউন অবজেক্ট বসাবো, তারপরে নট বসাবো, তারপরে বি বসাবো, তারপরে ভি3 বসাবো। আর যদি আমরা নাউন অবজেক্ট পাই তাহলে লেট নট নাউন অবজেক্ট বি ভি3। এখন কথা হইতেছে এই দুইটা উদাহরণের যদি আমি কিছু বাস্তব উদাহরণ দেই, রিধিকা ওয়ালাইকুম আসসালাম, দেখো আমরা এই এই দুইটা উদাহরণের যদি দেখো ডু নট ডু ইট, আমি এইটা একটু সলভ করি। ডু নট ডু ইট এইটা একটু আমরা অন্য কালার দিয়ে নিচ্ছি, খেয়াল করো, জাস্ট এই যে আমরা এক নাম্বারে সলভ করতেছি, ডু নট ডু নট ডু ইট, আমরা এক নাম্বারটা যদি খেয়াল করি, ডু নট ডু ইট, ডু নট ডু ইট এর ব্যাপারটা যদি খেয়াল করি, ডু নট ডু ইট এর ব্যাপারটা যদি খেয়াল করি, তাহলে খেয়াল করো ডু নট ডু ইট, এইখানে যে বিষয়টা খেয়াল করবা, এইখানে যে বিষয়টা খেয়াল করবা, এই যে প্রথমে নিয়ে আসতে হবে একটা লেট, ঠিক আছে, লেটের পরে দেখো প্রোনাউন না অবজেক্ট, এই যে অবজেক্টটা খেয়াল করো, অবজেক্টটা প্রোনাউন না, অবজেক্টটা প্রোনাউন না, তাহলে সেই প্রোনাউনটা আগে লিখবা লেট ইট,
তারপরে মুখস্থ একটা নট, এই যে এখানে যে নটটা ছিল সেইখানে এটা এখানে লিখবে, এটা মুখস্থ না ছিল প্রশ্নে। তারপরে একটা বি মুখস্থ নিয়ে আসতে হবে এই ভয়েসটা করলে। তারপরে ডু ভার্বের ভি3 করতে হবে ডান, ডু ভার্বের ভি3 করতে হবে ডান। তাহলে লেট ইট নট বি ডান, লেট ইট নট বি ডান। কনসেপ্ট কি ক্লিয়ার? এটা হচ্ছে কি প্রোনাউন যদি থাকে, কোথায় প্রোনাউন থাকবে ব্যাপারটা এই রকম ভাবে নোট করবা খাতায় যে ডু নট ডু ইট, মানে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের শেষে যদি অবজেক্টটা যদি প্রোনাউন থাকে তাহলে প্যাসিভ ভয়েসটা এইভাবে করতে হবে, লেট প্রোনাউনের অবজেক্ট তারপরে নট তারপরে বি তারপরে ভি3। এটা একটা নিয়ম। আর একটা নিয়মটা কি, ইম্পারেটিভ সেন্টেন্সের ধরো আমি যদি বলি যে ডু ডু দ্য ওয়ার্ক, খেয়াল করো ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি যদি বলি যে ডু নট ডু দ্য ওয়ার্ক, এইখানে খেয়াল করো, এইখানে খেয়াল করো, এইখানে খেয়াল করো, এই যে এটা 2 নম্বরের উদাহরণ, কিন্তু এখানে খেয়াল করো ডু নট ডু দ্য ওয়ার্কে, ডু নট ডু দ্য ওয়ার্কে তোমরা খেয়াল করো এই যে অবজেক্টটা কিন্তু নাউন, দ্য ওয়ার্ক আছে নাউন ফ্রেজের অবজেক্ট। যদি নাউন ফ্রেজের অবজেক্ট থাকে তাহলে আগে লেট, তুমি উত্তরটা এই রকম বরং হবে প্রথমে লেট বসাবো তারপরে নট বসাবো, কারণ শেষে কি নাউন ফ্রেজের অবজেক্ট, তারপরে নাউন ফ্রেজের অবজেক্টটা দা ওয়ার্ক বসাবো, তারপরে কি বসাবো লেট নট দা ওয়ার্ক, তারপরে একটা আমি বি ভার্ব বসাবো, তারপরে হচ্ছে ডান বসাবো, লেট নট দা ওয়ার্ক বি ডান। আশা করছি যে কনসেপ্টটা ভেরি ক্লিয়ার, তোমাদের কাছে এই কনসেপ্টটা খুবই ক্লিয়ার আসে, ঠিক আছে? হ্যাঁ, মারুফা ইসলাম আরেকবার রিভিশন বলতে আমি ব্যাপারটাকে খুব ক্লিয়ার করে দিতে চাইছি, ঠিক আছে? মূল কথা হচ্ছে ব্যাপারটাকে খুব ক্লিয়ার করে দিতে চাইছি যেন তোমাদের কাছে ভালো বোঝা যায়। আমি কিন্তু পেইড বেসের ক্লাসগুলোতে এভাবে খুব লিখে পড়াই। তুমি কোন বিষয়টা ক্লিয়ারের কথা বলছো, রিভিশনের কথা, সেটা যদি বলতে ভালো হতো। এখন এরপরে দেখো আরেকটা নিয়ম আছে, এই নিয়মটার ব্যাপারটা কি, লেট থাকবে, ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে। দেখো ব্যক্তিবাচক মিন্স হচ্ছে যে ধরো মি একটা অবজেক্ট, তো মি মানে কি আমাকে না, আর আমি বলতে কি একটা ব্যক্তি না। আমি বলবো যে ছাগলটি, এখন ছাগল কি ব্যক্তি? যখন আমি বলতেছি আমি নিজে, আমাকে, আমাকে তো ব্যক্তি। তুমি এই একটা যে ব্যক্তিবাচক অবজেক্ট সেটা এইভাবে বুঝবা, সেটার বাংলা অর্থ করো, মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, দেম মানে তাদেরকে, হিম মানে তাকে, হার মানে তাকে। তাহলে প্রত্যেকেই কি ব্যক্তি না? তাহলে লেটের পরে আমি প্রোনাউনের চ্যাপ্টারে পড়াইছি, লেটের পরে যদি প্রোনাউন বসে সেটা অবজেক্ট, ব্যক্তিবাচক প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। যদি মনে না থাকে তাহলে ঝামেলা করো না, এটা বোঝো লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন থাকবে, মি আস দেম হিম হার হোয়াটএভার, এগুলো থাকবে। শুরুর বাক্য প্যাসিভে রূপান্তর করার নিয়ম, এই যে লেট থাকবে ব্যক্তিবাচক অবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপরে বস্তুবাচক। এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব, লেটের জায়গায় রাখবো আমরা, তারপরে বস্তুবাচক যে অবজেক্টটা আছে সেই বস্তুবাচক অবজেক্টটা নিয়ে আসবো, লেট বস্তুবাচক অবজেক্ট, তারপরে একটা মুখস্থ বি নিয়ে আসবো, কি নিয়ে আসবো, একটা মুখস্থ বি নিয়ে আসবো, তারপরে একটা ভার্বের ভি3 নিয়ে আসবো, এই যে ভার্বের ভি3 নিয়ে আসছি, বুঝছো কি, এই যে ভার্বের একটা ভি3 নিয়ে আসবো, এটা মুখস্থ, তারপরে একটা বাই, তারপরে অবজেক্ট। এখন কথা হচ্ছে কোনটা মুখস্থ আর কোনটা কোথায় পাবো আমি তোমাদেরকে বলতেছি, জাস্ট ওয়েট। দেখো বিটা জাস্ট মুখস্থ, তাছাড়া সবগুলো প্রশ্নে আছে, সবগুলো। প্রথমে অ্যাক্টিভ সেন্স কি, লেট থাকবে, এই যে লেট আছে, তারপরে কি থাকবে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট, এই যে হার, একটা ব্যক্তি ভার্বের ভি বেস প্রেজেন্ট ফর্ম আছে সিং, থাকার কথা ছিল, তারপর একটা বস্তুবাচক অবজেক্ট এ সং আছে। এখন এটাকে প্যাসিভ কিভাবে করব, প্রথমে লেটের জায়গায় নিয়ে আসো, ধরো কোনো একটা প্রশ্নে আমি লেট নিলাম, এইখানে লেট ছিল আছে, তারপরে কি বলছে, বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট মানে এই যে শেষে যে অবজেক্টটা ছিল, আমি একটু কালার চেঞ্জ করি, বস্তুবাচক অবজেক্ট মানে এই যে অবজেক্টটা, যে এই অবজেক্টটা নিলাম আমরা, নিলাম এ সং, তারপরে কি করছে, একটা বি নিয়ে আসছে, বি নিছি, তারপরে কি করছে, এই যে সিং ভার্বের ভি3 যে সাং করছে, এসইউএনজি, তাহলে লেট ইট এ সাং, লেট ইট এ সং বি সাং, তারপরে একটা মুখস্থ, দেখো দেখো এই যে ভি3 করার পরে একটা মুখস্থ কি বাই নিয়ে আসছে, এটা তো লাগেই ভয়েসে, তারপরে ব্যক্তিবাচক অবজেক্টটা নিয়ে আসছে হার, এখানে কিন্তু অবজেক্ট দেয়াই থাকে। এখন কথা হইতেছে কি, এখন মাইদা ওয়ালাইকুম আসসালাম, দেখো এখন কথা হচ্ছে কি জানো, তোমরা কি এই কাজটা করবা? এখানে অনেকে কি করে কি জানো, অনেকে এই ধরনের ভুলও করে ফেলে যে হারের যেহেতু এখানে আসছে তাহলে এখানে মনে হয় সি বসবে, রাইট? না, কারণ অবজেক্টিভ ফর্ম বাইয়ের পরেও অবজেক্টিভ ফর্ম বসে, লেটের পরেও অবজেক্টিভ, তো এখানে কোনো চেঞ্জ নাই, এখানেও হার বাইয়ের পরেও হার। এখানে যদি তুমি মানে অতি আবেগী হয়ে সি বসায় দাও তাহলে কিন্তু একবারে গোল্লা খাবা। আশা করছি এই কনসেপ্টটাও ক্লিয়ার। এরপরে নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয়, যে নেভার মূল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট নাউন, দেখো
দেখো খেয়াল করো, এত কিছু তো আমরা জাস্ট এক্সাম্পল বুঝবো। আমার না রুলস গুলো খুব বোরিং লাগে ভাই, আমি এক্সাম্পল বুঝি ভালো, মানে রুলস গুলো খুবই বোরিং লাগে। দেখো নেভার ক্যাচ দা জাটকা, মানে জাটকা ইলিশ মিন, জাটকা মিনস হচ্ছে ছোট মাছ আর কি, ছোট ছোট যেগুলো। তাহলে এটা আমরা দুইটা ভাবে করতে পারি, কিভাবে? দেখো যে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে কি থাকার কথা ছিল? নেভার, এই যে নেভার আছে, তারপরে মূল ভার্ব বেস ফর্ম, এই যে ক্যাচ ভার্ব বেস ফর্ম, অবজেক্ট থাকার কথা ছিল, একটা নাউন থাকবে, অবজেক্ট আছে, অবজেক্ট একটা নাউন থাকবে, কিন্তু বোঝো, কিন্তু নাউন থাকবে, জাস্ট অনলি নাউন, জাস্ট অনলি নাউন, জাস্ট খেয়াল করবা, নাউন থাকবে, জাস্ট নাউন, নাউন থাকবে। প্যাসিভ দুই ভাবে, ফার্স্ট অফ অল কিভাবে করব? প্রথমে লেটের জায়গায় রাখবো, রাখলাম, লেটের জায়গায় রাখলাম, তারপরে কি করব আমি? লেটের জায়গায় রাখার পরে আমি কি করব? নেভার ছিল যে, নেভারের জায়গায় রাখবো। লেট একটা লেট কিন্তু নিয়ে আসতে হয়, মানে এইটা তো জানো যে ইম্পারেটিভের ভয়েস করতে গেলে লেট তো নিয়ে আসতে হবে, আমরা এতক্ষণে এটা শিখে গেছি। তাহলে লেট নিয়ে আসলাম, তারপরে নেভার এটা নিয়ে আসতে হবে, মানে এখানে প্রশ্নে যেহেতু ছিল, তারপরে কি করতে হয়? একটা যে লেট নিয়ে আসলাম, নেভার অবজেক্টটাকে নিয়ে আসতে হয়, তাহলে অবজেক্টটা কি? দা জাটকা। খেয়াল করো, দা জাটকা, জাটকা খেয়াল করো, তারপরে অতিরিক্ত ভাবে কি নিয়ে আসতে হবে ভাই? আচ্ছা, ও আমি জাস্ট দুই ভাবে শেখাবো, অপশন দেখো না, অপশন দেখো না, আপাতত অপশন দেখো না, আমি দুই ভাবে শেখাবো, জাস্ট আমি যেভাবে পড়াই সেইভাবে দেখো। প্রথমে লেট আসবে, নেভারের জায়গায় অবজেক্ট যার জাটকা নিয়ে আসবো, একটা বি নিয়ে আসবো, আসলাম, তারপর একটা ভি3 নিয়ে আসবো, কি ভি3? ক্যাচ ভার্বে ভি3 হচ্ছে কট, CAUGST, ঠিক আছে? এটা একটা নিয়মে, মানে ব্যাপারটা হচ্ছে যদি কোনো বাক্যে তুমি নেভার দেখো, সেই ভয়েসটা দুইটা উপায়ে করা যায়। যদি কোনো বাক্যে আমরা নেভার দেখি, সেই ভয়েসটা কি দুইটা উপায়ে করা যায়। একটা কি? লেট থাকবে, তারপরে নেভার থাকবে, তারপরে হচ্ছে অবজেক্ট থাকবে, তারপরে বি থাকবে, তারপরে ভি3, নাম্বার 1 শেষ। নাম্বার 2 তে কি? নাম্বার 2 তে কি আসে? নাম্বার 2 তে যে বিষয়টা আসে, আবারও এখানে দেখো লেট থাকবে, লেট থাকবে, লেটের পরে দেখো, লেটের পরে তুমি নট বসাবা, এটা এখানে বোঝো, কিন্তু নট বসালা, লেট থাকবে, বাট লেটের পরে আমি বসাবো কি? নট। আবার খেয়াল করো কিন্তু ব্যাপারটা, লেট থাকবে, লেটের পরে নট বসাবো, তারপরে কি আসবে? একটা অবজেক্ট আসবে, অবজেক্টটা আসলো, অবজেক্ট দেখো, লেটের পরে নট বসাবো, তারপরে অবজেক্ট বসাবো, তাহলে অবজেক্টটা কি? এখানে কি ছিল? দেখো, নেভার ক্যাচ দা জাটকা, দা জাটকা ছিল অবজেক্ট, দা জাটকা ছিল অবজেক্ট, দেখো। এরপরে তারপরে আমাদেরকে কি নিয়ে আসতে হবে? একটা লেট নিয়ে আসলাম, নট নিয়ে আসলাম, অবজেক্ট নিয়ে আসলাম, তারপরে এভার নিয়ে আসতে হবে, ইভার, তারপরে বি। এই ইভারটা কিন্তু নেভারের পরিবর্তে এভার, যদি তুমি নট বসাও। একটা কথা হচ্ছে কি, এভার শব্দটা থেকে যখন নেভার আসে, নেভারটা হচ্ছে নট প্লাস এভার, ঠিক আছে? নেভার মিন্স হচ্ছে নট প্লাস এভার, নেভার যদি বলো তাহলে নট প্লাস এভার, ঠিক আছে? কখনোই না। ব্যাপারটা হচ্ছে নেভার, না, নাটা তো তুমি নো দিও বা নট দিও বোঝাইতে পারো, কিন্তু কখনো না যখন জোর দিয়ে বোঝাও তখন নট নেভার, মানে নট এভার বসাও, মানে কখনো না, সেটাকে এক কথায় নেভার বসানো যায়। তাহলে লেট বসালা, তারপরে তুমি নট বসালা, তারপরে নাউন বসালা, তারপরে এভার বসালা, তারপরে একটা ভি3 বসাতে হবে, না, এভারের পরে একটা বি বসাতে হবে, ঠিক আছে? এভারের পরে একটা বি বসালাম, ভি3 ক্যাচ ভার্বে ভি3 হচ্ছে কট, CAUGST। এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? ভেরি ইজি কনসেপ্ট। তোমরা যদি বুঝতে পারো তাহলে খুব ভালো, না বুঝতে পারলে আরো ভালো। ক্লাসগুলো করবা, ঠিক আছে? থামায় থামায় করবা, যে কি করলো, আবার ব্যাক দিবা, আবার 10 সেকেন্ড পজ দিবা, আবার ক্লাসটা করবা। মানে একটা বিষয় আসলে একবারে যে চট করে বুঝে যাবে ব্যাপারটা এমন না, এটা আসলে কোনো গল্প না, ঠিক আছে? এই ব্রেনটাকে সর্বোচ্চ ইউটিলাইজ করতে হবে, অবশ্যই বারবার বারবার চিন্তা করতে হবে, দেন আই হোপ যে পারবা তোমরা, ঠিক আছে? তো যাই হোক, আজকে এতটুকুই খুব গুড এনাফ। আর যারা হচ্ছে তোমরা মানে যারা পেইড ব্যাচে শিক্ষার্থী আছো বা যারা ভর্তি হতে চাও, জাস্ট মাস্টার ইংলিশে গ্রামার পার্ট ক্লাসে বিশেষ যে অংশটা, সেটা হচ্ছে ক্লাসে তোমরা আমার সাথে কথা বলতে পারবা, ঠিক আছে? বই শেষ হতে যত ক্লাস লাগে পাবা, এককালীন 510 টাকা দিয়ে ভর্তি হলে তোমাদের যতদিন ক্লাস প্রয়োজন হবে তোমরা সেই ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে? মাস্টার ইংলিশের সব MCQ প্লাস গ্রামারের ক্লাস সিকোয়েন্সিয়ালি পাবা। ভর্তি হতে 017070425 01 এই নম্বরে কল দিবা বা বিকাশ নগদে তোমরা টাকা পাঠাতে পারো, ঠিক আছে? যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হবা, কারণ সময় কিন্তু থেমে থাকে না কারোর জন্য, চলে যায় আবার মানে একটা কোর্স চলে যাবে, আবার একটা কোর্স আসবে, সময় থেমে থাকবে না। ধন্যবাদ সকলকে।